অর্ঘ্যর বিয়ের 3 দিন বাকি। বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। ওদের বাড়ির 3 তলায় 2টো বিশাল হল ঘর আছে, যাতে সবার ভালো মতো থাকার ব্যবস্থা করা হয়েছে। মন দিদি ভাই অয়ন আর জামাইবাবুও এসে গেছেন। সবাই মিলে খুব হই হুল্লোড় চলছে। আজকে ছেলেরা মিলে ব্যাচেলার পার্টির ব্যবস্থা করেছে বাড়ির ছাদে। যথেষ্ট পরিমাণ রঙিন পানীয় এসেছে। বড়রা যে যার মতো কাজে ব্যস্ত। মহিলারা বিয়ের জোগাড় যন্ত্র করছেন, ছোট ছোট বাচ্চারা খেলে বেড়াচ্ছে, আর অর্ঘ্য, ধ্রুব, খুড়তুতো জাটতুতো ভাইরা, জামাইরা মিলে পার্টি করছে। সবার খাওয়া দাওয়ার জন্য ঠাকুরের ব্যবস্থা হয়েছে। বাড়ির পেছনে বাগানে রান্নাবান্না আর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। সবার খাওয়া দাওয়া শেষ মোটামুটি। মৃদুলা আর দিদিভাই সবার শেষে খেতে বসলো। দুজনে গল্প করছে। হঠাৎ মৃদুলাকে দিদিভাই প্রশ্ন করলো, হ্যাঁ রে, সত্যি করে একটা কথা বলতো, তিন্নি কি কারোর সাথে প্রেম করছে? মৃদুলা কিছুটা ইতস্তত করছে দেখে দিদিভাই বলল, আরে ধুর পাগলি, আমি কি ওকে বলতে যাচ্ছি নাকি? শুধু জানতে চাইছি, বল না। ওকে আমি সেদিন বাইকে একটা ছেলের সাথে বসে যেতে দেখেছি। মৃদুলা বলল, আমিও দেখেছি একদিন পাড়ার মোড়ে দাঁড়িয়ে গল্প করতে। তাছাড়া ফোনেও কথা বলতে শুনেছি কয়েকবার। দিদিভাই বলল, একটু সাবধান হোস, বয়সটা বড্ড কম ওর, ভুল কিছু না করে বসে। মৃদুলা মাথা নাড়িয়ে সায় দিল। খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে শুতে গেল। আজ মৃদুলা, তিন্নি আর দিদিভাইয়ের শোয়ার ব্যবস্থা এক ঘরে হয়েছে। 2 ভাই একসাথে শোবে মৃদুলার ঘরে, আর জামাইবাবু অয়ন বাকিদের সাথে ওপরের ঘরে। রাতের বেলা মৃদুলার ঘুম আসছিল না। আসলে নিজের ঘর ছাড়া ঘুম আসে না। ভাবলো একটু ছাদে ঘুরে আসবে। যেই ভাবা সেই কাজ। ছাদে প্রচুর ফুল গাছ ঘেরা সুন্দর বসার জায়গা আছে। বেতের সোফা, মোড়া ছাড়াও একটা আলাদা দোলনা আছে। মৃদুলা প্রায়ই বসে দোল খায় ওতে। আজও তার ব্যতিক্রম হলো না। মৃদুলা গিয়ে বসে দোল খাচ্ছিল। নিজের মনে গুনগুন করে 2-1 কলি গানও গাইছিল। হঠাৎ খসখস পায়ের শব্দে পেছন ফিরে তাকিয়ে দেখল অর্ঘ্য। বুধ হয়ে আছে নেশায়, ওর দোলনাটার পাশে এসে দাঁড়িয়েছে। মৃদুলা কি করবে বুঝতে পারল না। ভাবলো নেমে ঘরে চলে যাবে কিনা। সেই মতো উঠে এগোতেই ওর হাত ধরে এক টান দিল অর্ঘ্য। বলল, কোথায় যাচ্ছ? মৃদুলা এরকম একটা কিছু আশঙ্কা করছিল, তাই প্রস্তুত ছিল। এক হাত দিয়ে দোলনার স্ট্যান্ডটাকে চেপে ধরে নিজেকে হুমড়ি খেয়ে অর্ঘ্যর গায়ে পড়া থেকে আটকালো। তারপরে বলল, অনেক রাত হয়েছে, ঘুমোতে যাচ্ছি, তুমিও শুয়ে পড়ো ঠাকুরপো। অর্ঘ্য দমল না, বরং আরও কাছে এসে মৃদুলার কানের কাছে মুখটা এনে বলল, তোমার খুব হিংসে হচ্ছে না? ঘুমোতে পারছো না, এত মানসিক অশান্তি বলো? মৃদুলা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, কি যাতা বলছো? তোমার নেশা হয়েছে, যাও ঘুমাও, কেউ দেখলে সমস্যা হতে পারে। অর্ঘ্য বলল, কে দেখবে, সবাই ঘুমোচ্ছে, আর আমরা তো শুধু কথাই বলছি, আর কিছু তো করিনি, কেন সমস্যা হবে? তুমি কথা ঘুরিও না, সত্যি বলো, তোমার খুব কষ্ট হচ্ছে না আমাকে বিয়ে করতে দেখে? মৃদুলা বলল, কি পাগলের মতো বলছো? আমার কেন খারাপ লাগবে? আমি খুব খুশি হয়েছি তোমার বিয়েতে। অর্ঘ্য মৃদুলার ঠোঁটের ওপর নিজের ডান হাতের তর্জনী রেখে বলল, মিথ্যে বলছো তুমি আমাকে ভালোবাসো, দাদাকে নয়। মৃদুলা আর অপেক্ষা না করে পা বাড়ালো ছাদের দরজার দিকে। ও জানে অর্ঘ্যর সাথে তর্ক করে লাভ নেই। কিন্তু অর্ঘ্য ততক্ষণে মৃদুলাকে ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল সামনের দিকে। মৃদুলা যেতে গিয়েও ছুটে এসে অর্ঘ্যকে তোলার চেষ্টা করতে করতে বলল, কি করছো কি? আস্তে, সবাই উঠে পড়বে। অর্ঘ্য মৃদুলাকে টেনে ছাদের ওপর শুয়ে দিয়ে ওর ওপর উঠে বলল, আচ্ছা, আস্তে আস্তেই হবে, তুমি যা বলবে তাই হবে। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে খুব ভালোবাসি। আজ থেকে না, যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই। আমার নিজের দাদাই তোমাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু তোমাকে একটুও ভালো রাখিনি। মৃদুলা ক্রমাগত চেষ্টা করে চলেছে অর্ঘ্যকে সরানোর, কিন্তু অর্ঘ্য আজ নাছোড়বান্দা। মৃদুলাকে আদর করতে লাগলো আলতো করে। এদিকে ছাদের মাটিটা সমতল না হওয়ায় মৃদুলার পিঠে কোমরে অনাবৃত অংশে কেটে ছড়ে যাচ্ছিল। মৃদুলা অর্ঘ্যকে বলল, আমার লাগছে, প্লিজ ছাড়ো আমাকে। অর্ঘ্য ওকে তুলে নিয়ে গিয়ে বেতের সোফার ওপর শুয়ে দিল। তারপর জোর করে আদর করতে লাগলো। মৃদুলাও একসময় হাল ছেড়ে দিল।
এভাবে কতক্ষণ কাটলো জানে না। অর্ঘ্য যখন হাঁপিয়ে গিয়ে মৃদুলাকে আলগা করলো, এক ঝটকায় নিজেকে কোনো মতে সামলে শাড়িটাকে আলগাভাবে পরে হুড়মুড় করে দৌড়লো তিন্নির ঘরের দিকে। কিন্তু সমস্যা হলো, রান্নাঘরের পাশ দিয়ে যাবার সময় ওকে দেখতে পেলেন জয়া দেবী। উনি এত রাতে মৃদুলাকে এভাবে দৌড়তে দেখে বেশ অবাক হলেন। ভাবলেন আবার কার না কার সাথে কি কাণ্ড ঘটাচ্ছে। তাও এটা সঠিক সময় নয়, বাড়ি ভর্তি লোকজন আছে, ওদের সামনে কিছু না বলার সিদ্ধান্ত নিলেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অর্ঘ্যর আগের রাতের কথা মনে পড়তেই ধড়ফড়িয়ে উঠল। ভাবল এবার কি করে মুখোমুখি হবে ধ্রুবর। গতকাল রাতে যা ঘটেছে সেটা অপ্রত্যাশিত, তাও আবার এত লোকজনের মাঝে। কিন্তু কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। ঝিলিককে কথা দিয়েছিল সেরকম আর কখনো না করার, সেই কথা রাখতে পারল না। আসলে কাল নেশাটা যে একটু বেশি হয়ে গিয়েছিল তা সে নিজেই টের পেয়েছিল। কিন্তু করার কিছু ছিল না। বিয়ের আগে এমনিতেই অনেক উল্টোপাল্টা চিন্তা ভাবনা ঘুরে মাথায়। মনে মনে স্থির করল মৃদুলাকেও বোঝাতে হবে সব ভুলে যেতে, নইলে দুটো সংসার একই সাথে ভাঙবে। কিন্তু একঘর লোকের সামনে মৃদুলাকে একা পাওয়া কঠিন, প্রায় সম্ভব না। আবার বিয়ের আগে অন্তত ওর সাথে কথা বলাটা জরুরি, তাই সুযোগ খুঁজতে লাগলো অর্ঘ্য। জয়াদেবী মৃদুলাকে এক ফাঁকে নিজের ঘরে ডেকে দরজা বন্ধ করতে বললেন। মৃদুলা ঠিক বুঝতে পারল না কারণটা, কিন্তু চুপচাপ শাশুড়ি মায়ের নির্দেশ মতো কাজ করল। জয়াদেবী বললেন, কাল অনেক রাত্রিরে তোমাকে দেখলাম ছাদের সিঁড়িবের নিচে নামছিলে। কি কারণে এত রাতে ছাদে যেতে হলো তোমাকে? মৃদুলা মৃদু ইতস্তত করে বলল, মা, কাল রাতে ঘুম আসছিল না, আর আমার জন্য দিদিভাই আর তিন্নিরও ঘুমের ব্যাঘাত ঘটুক তা চাইনি, তাই ছাদে গেছিলাম। জয়াদেবী মুখটা বেঁকিয়ে বললেন, যত সব ঢং, আমি বুঝি না ভাবো কিছু। তোমার বয়সটা পার করে এসেছি। বাড়িতে একটা শুভ অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যে ব্যাগরা না দিলে ভালো লাগবে কেন তোমার? আমার ছেলেটা যে কি পাপ করেছে যে তোমার মতো মেয়েকে ঘাড়ে বসিয়ে খাওয়াচ্ছে কে জানে। দেখো, একটা কথা পরিষ্কার বলে দিলাম, আর যদি বেগতিক দেখি তাহলে ধ্রুবকে বলে সোজা বাপের বাড়ি পাঠাবো, বুঝে গেছো? এবার যাও, মুখের সামনে দাঁড়িয়ে না থেকে। মৃদুলা মনে মনে ভাবল, উনি কি করে দেখলেন আর কি বা জানেন? বললেন যে মৃদুলার বয়স পার করে এসেছেন, তবে কি উনিও? না না, ছি, এসব ভাবাও পাপ। কাল যা হয়েছে তা ঘোর অন্যায়। কিন্তু মৃদুলার ভালো লেগেছে অর্ঘ্যর উদ্দাম ভালোবাসা, সেটা অস্বীকার করতে পারবে না ও। ন্যায় অন্যায় বিবেকবোধ সবকিছু যেন চাপা পড়ে গেছে ওর ভালোবাসার অনুভূতির কাছে। 4 বছর পর মৃদুলা এখন 3 বছরের যমজ শিশুকন্যাদের মা। ধ্রুব একসাথে 2 সন্তানের বাবা হতে পেরে বেশ আপ্লুত। জয়াদেবী বেশ বিরক্ত একসাথে 2টো কন্যা সন্তানের জন্ম হওয়ায়। মৃদুলা একা পেরে ওঠে না আর। একজন কাজের লোক রাখা হয়েছে যে রান্নার কাজে মৃদুলাকে সাহায্য করে, কিন্তু জয়াদেবী তাতেও রুষ্ট। ওনাদের আমলে নাকি ওনারা একা হাতেই পুরো সংসার সামলাতেন, 10-12 জনের রান্না করতেন, ইত্যাদি ইত্যাদি। মৃদুলা বিশেষ পাত্তা দেয় না আজকাল। মৃদুলার 2 মেয়ের নামকরণ করেছে তিস্তা ও তোরসা। দুজনেই খুব দুষ্টু, তবে তিস্তা অপেক্ষাকৃত বেশি দুষ্টু তোরসার তুলনায়। সারাদিন দুটোতে হুটোপাটি করে বেড়ায় ঘরময়। শেখরবাবু ওদের নিয়ে খেলা করেন। জয়াদেবী ওপর ওপর খুশি হলেও প্রায়শই দুজনকে বকাবকি করেন অতিরিক্ত দুরন্তপনার জন্য। তিস্তা তোরসা দুষ্টু, কিন্তু বকলে বুঝতে পারে, আবার বেশি জোরে বকলে চোখের জল ফেলে। মৃদুলার খুব গায়ে লাগে যখন জয়াদেবী ওদেরকে বকেন, কিন্তু কিছু বলতে পারে না। তিস্তা তোরসার জন্মের পর থেকে এতগুলো বছর কেটে গেছে। এই সময়টা মৃদুলার জীবনের ওপর দিয়ে যে ঝড় গেছে সেটা ওই জানে। অর্ঘ্য বিয়ের পরপরই ঝিলিককে নিয়ে নিজের কেনা ফ্ল্যাটে চলে যায়। জয়াদেবী প্রথম দিকে বিষয়টা একেবারে মেনে নিতে চাননি, কিন্তু অর্ঘ্য বলে, মা, আমার আর ঝিলিকের অফিস ওখান থেকে কাছে হবে, আর আমরা তো সপ্তাহান্তে আসবই, কি সমস্যা? তবু জয়াদেবী টানা কয়েক মাস বিষয়টা নিয়ে ঘ্যান করতেন, অশান্তি করতেন প্রতিনিয়ত। অর্ঘ্য সপ্তাহান্তে আসলেই কান্নাকাটি করতেন। এই নিয়ে ঝিলিক আর অর্ঘ্যর মধ্যে বেশ অশান্তি শুরু হয়। তারপর থেকে অর্ঘ্য আর ঝিলিক সপ্তাহান্তে আসা বন্ধ করে দিল, শুধুমাত্র কোনো অনুষ্ঠানে আসত। জয়াদেবী ঝিলিকে কিছুই বলতে পারতেন না, কারণ অর্ঘ্য বিপরীত প্রতিক্রিয়া দিত। মৃদুলার সন্তান সম্ভবা তখন। জয়াদেবী রেগেমেগে ওকে সাপ সাপান্ত করত, কিন্তু তিস্তা তোরসার আগমন ওর জীবনে অনেক পরিবর্তন আনে। অন্তত এমন দুজন আছে যাদের জন্য ওর সত্যি বাঁচতে ইচ্ছা করে। তিস্তা তোরসার জন্ম এপ্রিল মাসে। ওদের 4র্থ বছরে পা দেবার সপ্তাহ 2 আগের ঘটনা। মৃদুলা প্রতিদিন সকালে উঠে স্নান সেরে রান্নাবান্নার কাজটা এগিয়ে মেয়ে দুটোকে ঘুম থেকে তোলার অভ্যেস।
ধ্রুব কোনোদিন এর ব্যতিক্রম হতে দেখেনি, কিন্তু সেদিন ঘুম থেকে উঠে দেখল দুই মেয়ের পাশে ওদের মাও ঘুমিয়ে আছে। প্রথমে বিরক্ত হলেও একবার অসুস্থ হবার চিন্তা মাথায় আসতেই ছুটে গিয়ে কপালে হাত দিল। কিন্তু না, শরীরের তাপমাত্রা যে শুধু ঠান্ডা তা নয়, বরং অতিমাত্রায় ঠান্ডা। ধ্রুব বেশ কয়েকবার মৃদুলাকে ঝাঁকালো, নাম ধরে ডেকে তোলার চেষ্টা করলো, কিন্তু অদ্ভুতভাবে কোনো সাড়া শব্দ পেল না। মেয়ে দুটো ততক্ষণে উঠে বসে কাঁদতে লেগেছে। জয়াদেবী আর শেখরবাবুর নিচে চা খেতে খেতে মৃদুলার ব্যাপারে আলোচনা করছিলেন। ওদের ঘর থেকে চেঁচামেচি শুনে ছুটে গেলেন ঘরে, গিয়ে ওখানকার দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন। ধ্রুব কি করবে ভেবে পাচ্ছিল না। তিস্তা তোর্সাকে কোলে নিচ্ছে, একবার একবার মৃদুলাকে ডেকে তোলার চেষ্টা করছে। শেখরবাবু কাল বিলম্ব না করে পাড়ার যে ডাক্তারবাবু থাকেন ওনাকে ডেকে নিয়ে এলেন। উনি দেখে যা বললেন তাতে সবার পায়ের তলা থেকে মাটি সরে গেল। উনি মৃদুলাকে ভালো করে চেক আপ করে বললেন মৃদুলা মারা গিয়েছে কয়েক ঘন্টা আগেই, তবে মৃত্যুটা স্বাভাবিক লাগছে না, তাই আমি ডেথ সার্টিফিকেট দেব না। আপনারা অ্যাম্বুলেন্স ডেকে ওকে হসপিটালে নিয়ে যান, সেখানে ফর্মালিটি যা থাকে করে ওর পোস্টমর্টেমের ব্যবস্থা করতে হবে। ধ্রুব ধপ করে মাটিতে বসে পড়ল। তিস্তা তোর্সা একই সুরে কেঁদে চলেছে ক্রমাগত। মায়ের কাছে যেতে চাইছে, খিদেও পেয়েছে ওদের। ডাক্তারবাবু ওদের মাথায় হাত বুলিয়ে জয়াদেবীর দিকে তাকিয়ে বললেন, ওদের খাবারের ব্যবস্থা করুন। জয়াদেবী হতভম্ব হয়ে বললেন, আমি তো জানি না ওরা কি খায়। শেখরবাবু ধমকে বললেন, জানো না মানেটা কি? তোমার বাচ্চা যা খেত ওই বয়সে তাই খাবে আবার কি? জয়াদেবী এমনিতেই মৃদুলার মৃত্যুতে দুঃখ পেয়েছেন বলে মনে হচ্ছিল না। এখন মুখটা একটু বেঁকিয়ে বললেন, ওরা কি আর আমার ছেলে মেয়েদের মতো? রোজ নিত্য নতুন খাবার না দিলে মুখে রোচে না তেনাদের। ধ্রুব বিরক্ত হয়ে বলল, তোমরা থামবে? কিছু খেতে দিতে হবে না ওদের? তোমাদের কি কোনো বোধ বুদ্ধি নেই? মৃদুলা আর নেই, ডাক্তারবাবু বলছেন, এখন কি হবে? শেখরবাবু ধ্রুবর পাশে গিয়ে দাঁড়ালেন। ধ্রুবর ধমকে তিস্তা তোর্সা একটু শান্ত হয়েছে। শেখরবাবু ধ্রুবর কাঁধে একটা হাত রেখে বললেন, দেখো বাবা, যা হয়েছে তা হয়েছে, এখন ডাক্তারবাবু যা বললেন তা কর। অ্যাম্বুলেন্স ডাক, মৃদুলাকে হসপিটালে নিয়ে যাই, তাহলে বোঝা যাবে। ততক্ষণে ডাক্তারবাবু নিজেই অ্যাম্বুলেন্স এবং থানায় ফোন করে ব্যাপারটা জানিয়েছিলেন। লোকাল থানা থেকে পুলিশ এসে নিজেরাই তদারকি শুরু করলো। ধ্রুবদের ঘর থেকে সবাইকে বেরিয়ে যেতে বলল। পুরো ঘরে সবাইকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করলো। জয়াদেবী ততক্ষণে অর্ঘ্য আর মুনকে ফোন করে ডেকে পাঠিয়েছে। ওরাও গুটি গুটি পায়ে এসে উপস্থিত। অ্যাম্বুলেন্স এসে মৃদুলার নিথর শরীরটা নিয়ে যাচ্ছে দেখে তিস্তা তোর্সা মা করে আটকানোর চেষ্টা করে কাঁদতে লাগলো। ধ্রুব আর অর্ঘ্য কোনো মতে ওদের সামলাতে চেষ্টা করতে লাগলো। ওদের বাড়িতে যে কাজ করে সে আগেই খবর পেয়েছিল। তিস্তা তোর্সা ওকে মাসি বলে ডাকে, ওর কাছেই খায়। ও এসে ওদের জন্য খাবার বানিয়ে কোনো মতে ওদের একটু খাওয়ানোর চেষ্টা করলো। পুলিশ নানাবিধ প্রশ্নে সবাইকে জর্জরিত করতে লাগলো। পাড়াপড়শিদেরও প্রশ্ন করতে লাগলো। ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকজন এসে সমস্ত নমুনা সংগ্রহ করে নিয়ে গেল। মৃদুলার মা বহু বছর আগেই মারা গেছিলেন। ওর বাবা আর ভাইকে খবর দেওয়া হলো। ওনারা অন্য শহরে থাকেন। যত তাড়াতাড়ি সম্ভব আসার তোড়জোড় শুরু করলেন। সবচেয়ে বেশি মুশকিল হলো তিস্তা তোর্সাকে নিয়ে। ওরা না তো খাচ্ছে না কান্না থামাচ্ছে, কেবল মাকে চাইছে ওরা। ধ্রুব বার কয়েক বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হলো। ঝিলিকও চেষ্টা করছে সাধ্যমতো ওদেরকে সামলাতে, কিন্তু একজনের কান্না থামলে আরেকজন শুরু করে। অর্ঘ্য বিরক্ত হয়ে বসে আছে সোফার কোণে। ফোনে যথাসম্ভব কোনো পরিচিত আইনজীবীর সাথে কথা বলছে। ওনার সাথে বিভিন্ন আইনি জটিলতার বিষয়ে আলোচনা করছে। পরবর্তীকালে কি করণীয় সে বিষয়েও আলোচনা চালাচ্ছে। মৃদুলার চলে যাওয়া নিয়ে পাড়াপড়শিরাও সবাই এসে হা উতাস করছে। অনেকে সান্ত্বনা বাক্য শোনাচ্ছেন জয়াদেবী আর শেখরবাবুকে। ধ্রুব তিস্তা তোর্সাকে সামলাচ্ছে আর বাকি দিকগুলো সামলানোর চেষ্টা করছে। জয়াদেবী অনেক চেষ্টা করেও চোখের জল আনতে সক্ষম হননি। তবে কুমিরের কান্না কেঁদে চলেছেন অনবরত আর বলছেন, হ্যাঁ, আমার ছেলেটার কি হবে গো? নাতনি দুটোকে কে মানুষ করবে গো? মৃদুলা, তুমি কেন চলে গেলে এই অবেলায়? কে দেখবে বাচ্চা দুটোকে? ভাবখানা এমন যেন মূর্ছা যান এই কেঁদে কেঁদে। শেখরবাবু গম্ভীর মুখে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করছেন, কিন্তু পেরে উঠছেন না। তিস্তা আর তোর্সা যমজ বলে ওদের আত্মিক একটা যোগাযোগ আছে। মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। তার ওপর তেমন করে চেষ্টা করার মতো কেউ নেই। যারা আছে তাদের মানসিক অবস্থা স্থিতিশীল নয়। মন সবার বড়।
ওকে জিজ্ঞাসাবাদ করলো পুলিশ আলাদাভাবে মৃদুলার ব্যাপারে, ওর হাবভাব, বিবাহিত জীবন কেমন ছিল, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল কিনা, ইত্যাদি ইত্যাদি। এসব প্রশ্ন যখন জেরবার হচ্ছে মন, ওপাশে বাকিরাও নিজেদেরকে তৈরি করছে মানসিকভাবে, যাতে জবাবগুলো সবার একই হয়, নইলে সন্দেহ হতে পারে। এ বাড়িতে এই ঘটনার আগে অবধি শুধুমাত্র ধ্রুব, মৃদুলা, শেখরবাবু আর জয়াদেবী থাকতেন তিস্তা তোরসাকে নিয়ে। বাকিরা অতিথিদের মতো যাতায়াত করত। তিন্নি মাস দুয়েক হলো দিল্লিতে একটা নামকরা ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশন করতে গেছে, ওখানেই হস্টেলে থাকে। মৃদুলা চাকরিটা আবার শুরু করার পরিকল্পনা করছিল, কিন্তু তিস্তা তোরসা আর একটু বড় হলে পরে। ইদানিং জয়াদেবীর মৃদুলাকে একটু কম কথা শোনাতেন, হয়তো শোনানোর মতো নতুন কথা খুঁজে পেতেন না, অথবা নিজেই হাঁপিয়ে উঠেছিলেন। মাঝে মধ্যে অবাকভাবে নিজে হাতে মৃদুলার জন্য চা বানিয়ে আনতেন, বলতেন নিজের জন্য বানাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকেও দিই। মৃদুলার শাশুড়ি মায়ের এই আচরণ অবাক লাগলেও মনে হতো হয়তো শেষমেশ উনি মন থেকে মেনে নিয়েছেন মৃদুলাকে পুত্রবধূ রূপে, তাই এই আদর যত্ন। শেখরবাবু চিরদিনই সংসারের ব্যাপারে উদাসীন, নিজের ভালো মন্দটুকু বুঝেই শেষ, তাই ওনার মৃদুলার বা অন্য কারোর ব্যাপারে বিশেষ উৎসাহ ছিল না। ধ্রুব অফিস নিয়ে ব্যস্ত, বাড়ি ফিরলে ওর মাকে দেওয়ার সময়ের অর্ধেক এখন মেয়েদের দিতে হতো, তবে সেটা খুব খুশি মনে দিত তেমনটা নয়, কতকটা দিতে হবে বাধ্যতামূলক বলে তাই। তবে মেয়েদের দেওয়ার সময়ে খামতি হলেও মা বাবাকে বা ভাই বোনকে দেওয়ার সময়ের খামতি ছিল না, বরং ফোন করে ঘন্টার পর ঘন্টা ও কথা বলতেই পারত। যদিও অর্ঘ্য বা তিন্নি নিজেরাই বিশেষ উৎসাহ দেখাতো না বেশি কথা বলতে। জয়াদেবী ক্রমাগত বোঝাতেন ধ্রুবকে প্রতিদিন নিয়ম করে যেন ভাই বোনদের আগলে রাখে, সংসারের বাঁধন আলগা না হয় ইত্যাদি। মৃদুলা মনে মনে হাসত এটা ভেবে যে অর্ঘ্য কবেই সেই বাঁধন আলগা করে চলে গেছে, সেবেলায় কিছুই করতে পারেননি উনি। তবে অর্ঘ্য চলে যাওয়াতে মনে মনে খুশিই ছিল মৃদুলা, কারণ ওদের মধ্যে যা হয়েছিল তা আর দ্বিতীয়বার যেন না ঘটে তা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল। যদিও মৃদুলার দুশ্চিন্তাকে উস্কে দিয়ে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল আরও একবার সবার চোখের আড়ালে। একবার গৃহশান্তির জন্য পুজোর আয়োজন করেছিলেন জয়াদেবী, মুখ্য উদ্দেশ্য অর্ঘ্যকে একটু সময় এই বাড়িতে আটকে রাখা ছিল। সেবার ঝিলিক পুজোর পরে নানান বাহানা দিয়ে নিজের বাবা মায়ের বাড়ি চলে গেছিল রাত্রে। অর্ঘ্যকে জয়াদেবী যেতে দেননি নিজের অসুস্থতার বাহানায়। ধ্রুব মেয়েদেরকে নিয়ে গভীর ঘুমেছিল। মৃদুলার রাত জাগার অভ্যেস হয়ে গেছিল দুই মেয়েকে সামলাতে সামলাতে। তখন ওদের 1.5 বছর বয়স। ঘুম না আসায় বসার ঘরে বসে মোবাইলে গল্প পড়ছিল। অর্ঘ্য নিজের বউয়ের সাথে কথা বলে শোবার আগে জল নিতে এসে মৃদুলাকে দেখে বসে পড়ে। তারপরে পুরনো স্মৃতিচারণ থেকে ব্যাপারটা গড়ায় আরও দূর। সেদিনই শেষ, তারপর আর কোনোদিন ওরা কাছাকাছি আসেনি। তবে ধ্রুব ব্যাপারটা কিছুটা আঁচ করেছিল, কিন্তু মৃদুলাকে বা অর্ঘ্যকে কোনোদিন বুঝতে দেয়নি। ধ্রুবর সাথে মৃদুলার প্রায় কোনো রকম সম্পর্কই ছিল না। ওরা তিস্তা তোরসার বাবা মা হিসাবে একসাথে থাকতো। যেটুকু নেহাত না বললেই নয় সেটুকুই কথাবার্তা বলতো। বিছানাটা এক হলেও পাশাপাশি শোয়নি তিস্তা তোরসা জন্মানোর পরে কোনো দিনও। পোস্টমর্টেম রিপোর্ট আসতে 2 দিন সময় লাগবে। একদিন তো পেরিয়ে গেছে। দাহকার্য সমাধা করতে ডেড বডির প্রয়োজন, কিন্তু পুলিশ এত সহজে বিষয়টা ছাড়ছে না, নানান অছিলায় ঝোলাচ্ছে। অর্ঘ্যর শ্বশুরবাড়ির তরফে কে একজন পুলিশ ডিপার্টমেন্টে প্রতিপত্তি রাখেন, কিন্তু বর্তমানে তিনি কর্মবিরতি নিয়েছেন, তাই চেষ্টা করেও বিশেষ সুবিধা করতে পারছেন না মৃদুলার ব্যাপারটা নিয়ে। 2 দিন ধরে ধ্রুব আর অর্ঘ্য পাগলের মতো থানার হসপিটালে চক্কর কেটে চলেছে সকাল বিকেল। শেষমেশ বহু কষ্টে ওরা মৃদুলার নিথর দেহ সৎকার করে বাড়ি ফিরল। বাড়ির অবস্থাও তথৈবচ। কেউ মৃদুলার এভাবে চলে যাওয়াটাকে মেনে নিতে পারছে না, কিন্তু তোরসাকে সামলাতেও হিমশিম খেতে হচ্ছে। এখন তো বাড়ি শুদ্ধ লোক, আত্মীয় স্বজন সবাই মিলে সামলাচ্ছে। ওরা চলে গেলে বাচ্চা দুটোকে কে নেবে, তাই ভেবে জয়াদেবীর প্রাণ ওষ্ঠাগত। জয়াদেবী আর শেখরবাবুর আচরণ পুলিশের কাছে সন্দেহজনক ঠেকেছে। ধ্রুব স্বামী হিসাবে যতটা বিচলিত হওয়া উচিত ততটাও নয়। ওনাদের অভিজ্ঞ চোখ সেটা যাচাই করেছে। তিস্তা তোরসার জীবনের ক্ষতিটা অপরিমেয়। অর্ঘ্যর ব্যাপারেও পুলিশ খোঁজ খবর করছে আলাদা করে। মনকে খুব সন্দেহ করছে তেমনটা নয়, তবে পরিস্থিতির বিচারে সেও সন্দেহের আওতায়।
কাজের মাসিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে সবার ব্যাপারেই। সেও কিছু অদ্ভুত তথ্য দিয়েছে। ঝিলিক আর অর্ঘ্যর মধ্যে সম্পর্ক নাকি বেশ খারাপ। দুজনেরই কাজের চাপ প্রচুর, সংসারে দেওয়ার মতো সময় নেই, একে অপরকে দেবার মতোও না। অর্ঘ্য বাবা হতে চায়, কিন্তু ঝিলিক মা হতে চায় না। এই বিষয়টা নিয়ে শাশুড়ি মা জয়াদেবীর সাথে সরাসরি তর্ক হয়েছিল ঝিলিকের। মৃদুলার সাথে সবার সম্পর্ক মোটামুটি ভালোই, সংসারে যেমন একটু আধটু সমস্যা হয় তা ওর জীবনেও ছিল। এসব জানার পরে পুলিশ আরও গুরুত্ব নিয়ে কেসটা খতিয়ে দেখছে। ইতিমধ্যে পোস্টমর্টেম রিপোর্টও এলো, যা দেখে সবাই মাথায় হাত দিয়ে বসলো। মৃদুলাকে খুন করা হয়েছে, তাও আবার যৌথভাবে, মানে 2 বা ততোধিক ব্যক্তি এই বিষয়ে জড়িত। মৃদুলা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিল, তারপরেও ওকে রক্তচাপ বৃদ্ধির জন্য ওষুধ খাওয়ানো হতো ওর অজান্তেই। সেদিন রাতে সম্ভবত মৃদুলার দম আটকে ওকে মারা হয়, কিন্তু গলা টেপার কোনো প্রমাণ মেলেনি। হয়তো যখন মারা হয় তখন সম্পূর্ণ জ্ঞানই ছিলই না ওর। তুমি কি করে এত নিষ্ঠুর হতে পারো? কেন বুঝছো না এই সময়টা আমাকে এখানেই থাকতে হবে? অর্ঘ্য বলছিল ঝিলিককে গলাটা খাদে নামিয়ে। ঝিলিক ওসবের ধার ধারে না। ও বলল, তুমি থাকবে তো থাকো, আমি চললাম। আমার অফিস আছে কাল, আর এই বাড়িতে এই পরিস্থিতিতে আমি ঘুমোতে পারবো না। অর্ঘ্য আর আটকালো না ওকে। কাল ওর নিজেরও অফিসে যেতে হবে একবার। বসে বসে এক দৃষ্টে তাকিয়েছিল ঘরের ছাদের দিকে। হঠাৎ চোখ বুজে 2 মিনিট কিছু একটা ভেবে অস্বস্তি বোধ করে উঠে দাঁড়ালো। মনে পড়ে গেল কদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা। অর্ঘ্য আর ঝিলিক অফিস ফেরত বসে ডিনার সারছিল টেবিলে। ঝিলিকের সামনে ল্যাপটপ খোলা, এক হাতে একটা ফাইল ঘাঁটছে, আর এক হাত খাবারের থালায়। অর্ঘ্য মোবাইলে কিছু একটা দেখছিল। সামনে টিভিতে ক্রিকেট ম্যাচ চলছিল। এমন সময় একটা বিজ্ঞাপন এলো, তাতে বেশ কয়েকটা সদ্যজাত শিশুকে দেখাচ্ছিল। অর্ঘ্য মন দিয়ে তাকিয়ে রইল। ঝিলিকের খাওয়া শেষ হয়ে গেছিল। উঠতে গিয়ে অর্ঘ্যকে ওরকম হা করে টিভির দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, তুমি তো পারলে এবার ওদের টিভির ভেতরে গিয়ে নিয়ে আসবে। অর্ঘ্য ঝিলিকের দিকে তাকালো, বলল, তুমি চাইলে তোমার শরীরের ভেতর থেকেও বের করে আনতে পারি। ঝিলিক বিরক্ত হয়ে যেতে যেতে বলল, দেখো, তোমাকে বারবার এক কথা বলতে পারবো না। আমি এসব ভাবতেও পারি না। আমার অফিসের কাজ এত, সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। এর মধ্যে বাচ্চা মানুষ করার সময় নেই। অর্ঘ্য বলল, তুমি একবার হ্যাঁ তো বলে দেখো, আমি লোক জোগাড় করে আনবো, সে আমাদের সাহায্য করবে। ঝিলিক বলল, তাহলে একটা মোটামুটি 10-12 বছরের বাচ্চা অ্যাডাপ্ট করে নিলেই হয়, অত সমস্যাই থাকবে না। অর্ঘ্য বলল, না না, তা কেন? তোমার বা আমার তো কোনো সমস্যা নেই, তুমিও যথেষ্ট ভালো স্বাস্থ্যের অধিকারী। তাহলে সমস্যা কোথায়? শুরুতে আমাকে তুমি অপেক্ষা করতে বলেছিলে, করলাম 3 বছর, এখন আবার বলছো নেবেই না, কেন? ঝিলিক কোনো কথার উত্তর না দিয়ে শুতে চলে গেল। অর্ঘ্যর আর খেতে ইচ্ছে করলো না, উঠে পড়ল। শুতে এসে দেখল ঝিলিক কার সাথে যেন হেসে হেসে চ্যাট করতে ব্যস্ত। প্রথমে কিছু না বলে ঝিলিকের পাশে গিয়ে শুয়ে পড়ল। তারপরে আস্তে আস্তে ঘনিষ্ঠ হবার চেষ্টা করতেই ছিটকে সরে গেল ঝিলিক। বলল, কি করছো কি? আমি ক্লান্ত, কাল অফিসে প্রচুর কাজ, ঘুমোতে দাও। অর্ঘ্য রেগে গিয়ে বলল, এতক্ষণ মোবাইলে কার সাথে চ্যাট করছিলে? তখন তো ক্লান্তি লাগছিল না, বরং খুশি মনে কথাবার্তা চলছিল। শুধু আমি কাছে আসলেই তোমার ক্লান্তি লাগে, তাই না? ঝিলিক বলল, হ্যাঁ তাই। কি করে নেবে? তোমার মতো দুশ্চরিত্র লোককে বিয়ে করেছিলাম সব জেনে বুঝে। তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, চুপচাপ সংসার করছি তো তুমিও করো। অশান্তি করো না। আর এত দাবি দাওয়া থাকলে যাও, যাদের সাথে শুতে তাদের কারোর কাছ থেকে বাচ্চা চেয়ে আনো। অর্ঘ্য আর সহ্য করতে পারল না। বিছানা থেকে নেমে ঝিলিকের সামনে গিয়ে ঠাস করে একটা চড় কষিয়ে দিল ওর গালে। ঝিলিক অপ্রত্যাশিত এই আঘাত সামলাতে একটু সময় নিল। তারপরে পাল্টা বেশ কয়েকটা এলোপাথারে চড়, থাপ্পড়, কিল, ঘুষি চালালো অর্ঘ্যকে লক্ষ্য করে। কয়েকটা অর্ঘ্যর গায়ে লাগলেও মন অবধি সেটার প্রভাব পড়ল না, কারণ ঝিলিকের কথাগুলো আগেই সেখানে পৌঁছে বেশ গভীর ক্ষত তৈরি করেছে। তাই ওর সামান্য কয়েকটা কিল, চড়, থাপ্পড়ে কিছু আর যায় আসে না। কিন্তু অপমানটা অর্ঘ্য আর নিতে পারল না। ঝিলিক রাগে অপমানে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার গায়ে হাত তুললে, জানো আমি কে? অর্ঘ্য কিছু বলল না, যা পড়েছিল তাই পড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ঝিলিককে যে জানানোর প্রয়োজন বোধ করল না কোথায় যাচ্ছে। পরদিন সকাল সকাল বৌদির মানে মৃদুলার ফোন এলো। পরিচিত স্বভাব সুলভ ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কি হয়েছে গো, তোমাদের আবার ঝগড়া হয়েছে? ঝিলিক আরও রেগে গেল। সে বিয়ের আগে থেকে দেখে আসছে ওদের মধ্যে ঘটা যাবতীয় সমস্যায় এই মহিলা সব সময় নাক গলায়। যে কোনো ছোট থেকে বড় সব বিষয়ে নিজের মতামত জাহির না করলে চলে না এনার। অর্ঘ্য যেন মৃদুলার হাতের পুতুল।
কেমন করে জানি বশ করে রেখেছে ওকে নিজের ছলা গলায়। তেলে বেগুনে জ্বলে উঠল ঝিলিক, প্রায় মুখ ঝামটা দেবার ভঙ্গিতে বলল, তোমার আদরের দেবর সেটাই অভিযোগ করতে গেছে নিশ্চয়ই, ওর কাছেই শুনে নাও। আর হ্যাঁ, বুঝিয়ে দিও যে আর কখনো যদি আমার গায়ে হাত তোলে তাহলে সোজা পুলিশের কাছে যাব, মনে থাকে যেন। মৃদুলা বলতে থাকলো ওপাশ থেকে, এমা ছিছি, এসব তুমি কি বলছো? ঠাকুরপো তোমার গায়ে হাত তুলেছে? এ হতেই পারে না, ও তোমাকে বড্ড ভালোবাসে। ঝিলিক আরও রেগে গিয়ে বলল, এসব ন্যাকাপনা নিজেরা নিজেদের মধ্যে করো, আমার এত সময় নেই। বলে ফোনটা কেটে দিল। মৃদুলা বার কয়েক চেষ্টা করে গেল ফোন করার, কিন্তু ফোনটা বেজেই গেল। ঝিলিক আর ফোন তুলল না। অর্ঘ্য মৃদুলার সামনেই বসেছিল। মৃদুলাকে বলল, চলো না, আমরা কোথাও চলে যাই। তুমি, আমি, তিস্তা, তোরসা, আমরা খুব ভালো থাকবো একসাথে। মৃদুলা রেগেমেগে বলল, কি যাতা বলছো? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? দিনের দুপুরে নেশা করেছো? অর্ঘ্য চাপা গলায় বলল, তুমি কি ভাবো আমি বুঝি না? দাদা তোমাকে ভালোবাসে না, তুমিও বাসো না, মাঝখান থেকে তিস্তা তোরসা এফেক্টেড হচ্ছে। তুমি বিশ্বাস করো, আমি ওদের বাবার চেয়ে অনেক বেশি ভালোবাসা দেব ওদের। মৃদুলা বলল, তুমি ফিরে যাও ঝিলিকের কাছে, বাবা মা বাইরের ঘরে আছেন। এসব কথা শুনলে আর আমার প্রাণ থাকবে না। অর্ঘ্য মুঠো করে ধরেছিল আবার মৃদুলার হাত দুটো, বলেছিল, তুমি আমার চোখে চোখ রেখে বলো তো, তুমি নিজেও চাও কিনা তিস্তা তোরসা আমাকে বাবা বলে ডাকুক? আমি তোমাকে আর ওদেরকে খুব ভালোবাসবো, ইনফ্যাক্ট ভালোবাসি। তুমি বলো কি করলে বিশ্বাস করবে? মৃদুলা আর কথা বাড়ায়নি, সোজা ঘর থেকে বেরিয়ে গেছিল। ঘরের বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিলেন জয়া দেবী। উনি বুঝতে পারছিলেন বহু বছর আগে করা শেখরবাবুর ভবিষ্যৎবাণী মিথ্যে ছিল না। উনি কুষ্টি বিচার করতে কোথাও এতটুকু ভুল করেননি, কিন্তু জয়া দেবীর নিজের ছেলে এমন ভুল কি করে করলো? একটা না, দুটো জোয়ান ছেলে ওই ডাইনিটার পাল্লায় পড়ে এবার সংসারটা ছাড়খাড় করবে, নিজেরাই মারপিট করে মরবে। এতগুলো মানুষের জীবন নিয়ে মজা করতে দিতে পারেন না উনি মৃদুলাকে। প্রয়োজন হলে ওকেই পথ থেকে সরিয়ে ফেলবেন, যদি তাতে করে সংসারটা বাঁচে। একজনের জন্য নিজে হাতে তিল তিল করে একটা সুন্দর স্বপ্নের সংসার উনি ভেঙে দিতে পারেন না। অর্ঘ্য যদিও এসবের কিছু টের পেল না, নিজের মতো বেরিয়ে অফিস পথে রওনা দিল। জয়াদেবী ঘুমের ওষুধ খান নিয়মিত। শেখরবাবু আবার দুটি করে ঘুমের ওষুধ খান। মাঝে মধ্যে শেখরবাবুর রক্তচাপ বাড়ে কমে, তাই দুরকম অবস্থার জন্যই ওষুধ রাখা হয় বাড়িতে। জয়াদেবীর নিজের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, তাছাড়াও থাইরয়েড ইত্যাদির ওষুধও খান নিয়মিত। সেদিনের অর্ঘ্যর কথাগুলো কিছুতেই উনি মন থেকে মুছে ফেলতে পারছিলেন না। উঠতে বসতে সবসময় মনের ভেতরে একই আগুন জ্বলছিল। একদিন ঝিলিককে ডেকে পাঠালেন বাড়িতে, জরুরি তলব বলে। ঝিলিক আসতেই উনি ওর হাত দুটো চেপে ধরে ধরা গলায় প্রায় কাঁদো কাঁদো সুরে বললেন, মারে, আমার ছেলেটাকে বাঁচা। ঝিলিক বলল, মানে কি বলছেন এসব? কোন ছেলেকে বাঁচাবো? জয়াদেবী বললেন, অর্ঘ্য ছেলেটা আমার বড্ড ভোলা ভালা, কিছুই চাইনি কোনো দিন, আমাকে কখনো ওর জন্য আলাদা করে ভাবতেই হয়নি। সেই ছেলেটা আমার এখন যন্ত্রণায় কাতরে মরছে। আমি মা হয়ে কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখি বল? ঝিলিক বলল, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন। অর্ঘ্য তো সম্পূর্ণ সুস্থ, আমি যতদূর জানি। জয়াদেবী বললেন, না রে মা, সব অসুখ কি আর চোখে দেখা যায়? এ মনের অসুখ মারে, কষ্ট হলে বুক ফাটলেও কাউকে বোঝানো যায় না। ঝিলিক কিছুটা বুঝতে পারছিল, কিন্তু তাও না বোঝার ভান করে বলল, ও আপনাকে কিছু বলেছে নাকি? আমাকে তো কিছুই বলেনি। জয়াদেবী বললেন, আমি তো মারে, আমাকে কিছু বলে দিতে হয়? সব বুঝি। ঝিলিক চুপ করে রইল। জয়াদেবী বললেন, মা, তোদের বিয়ের বয়স তো 2 বছর হতে চলল। চোখের সামনে তিস্তা তোরসাকে দেখিস কেমন মা মা করে ঘুরে বেড়ায়, তোর মা হতে ইচ্ছে করে না? ঝিলিক শান্ত গলায় বলল, মা, আপনার ছেলের অন্য মেয়েদের সাথে সম্পর্ক আছে, আমাদের সন্তান আসলে সে কি মেনে নেবে তাদের দুশ্চরিত্র বাবাকে? বিয়ের আগেও আমি জানতে পেরেছিলাম, তখন অর্ঘ্য কথা দিয়েছিল যে আর কখনো আমাকে ঠকাবে না, কিন্তু আমি জানি ও আমার আড়ালে অন্য মেয়েদের সাথেও এখনো সম্পর্ক রাখে। জয়াদেবী আবারও ধরা গলায় বললেন, আমি জানি ওকে ডাইনিতে ধরেছে, আমি ওকে ঠিক সারিয়ে তুলব, সেই জন্যই তোর সাহায্য চাইছি। ও যদি একবার বাবা হতে পারে, নিজের বাচ্চাকে দেখে সব ভুলে যাবে, আমি কথা দিলাম তোকে। ঝিলিক একটু রাগত স্বরে বলল, বিয়ের আগে তোমার ছেলেও এই প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি ওর জীবনে এলে ও আর কখনো কারোর দিকে ফিরেও তাকাবে না। সেসব তো রাখেনি, উল্টে আমার গায়ে হাত অবধি তুলেছে। এরকম কাপুরুষকে আমি আমার স্বামী হিসেবে তো মানতে বাধ্য হয়েছি, কিন্তু নিজের সন্তানদের বাবা হিসাবে মানতে পারবো না। জয়াদেবী কেঁদেই ফেললেন, বললেন, তুই মা হলে বুঝবি মায়ের কি জ্বালা। আমার ছেলেটাকে ওই ডাইনি খেয়ে ফেলবে, যদি তুই ওকে না আগলে রাখিস। ওই ডাইনি ওকে বশ করে এসব করাচ্ছে, তোকেও তোর সন্তান দিয়ে ওকে বশ করতে হবে।
তবে ওই ডাইনি জব্দ হবে। ঝিলিক রাগের চোটে উঠে দাঁড়িয়ে এবার চেঁচাতে লাগলো, কি সব বাজে বাজে বকছেন তখন থেকে? ডাইনি বশ, কি সব কুসংস্কার! 21 শতাব্দীতে দাঁড়িয়ে কোন আমলের ধারণা পোষণ করেন? নিজের ছেলেকে সামলানোর ক্ষমতা নেই, অন্যকে দোষ দিয়ে কি হবে? আর আমি এরকম কুসংস্কারগ্রস্ত পরিবারের বউ ভাবতেই আমার লজ্জা করে। আমি কোনো বাচ্চা কাচ্চা চাই না, কোনোদিনও না, আর কখনো আমাকে এসব ব্যাপারে কিছু বলবেন না। এই ঘটনার পরে জয়াদেবী ভালোই বুঝেছিলেন ওনাকে কিছু একটা করতে হবে। ঝিলিককে দিয়ে হবে না। ধ্রুবকে এতদিন বুঝিয়ে এসেছেন পরিবারের একতার প্রয়োজনীয়তা। এবার ধীরে ধীরে মৃদুলার বিরুদ্ধে বিষ ঢালতে শুরু করলেন। প্রথম প্রথম সরাসরি বললেও এখন ঘুরিয়ে বলতে লাগলেন যে বড় বউয়ের দায়িত্ব হয় সংসারে সবাইকে বেঁধে রাখা, কিন্তু মৃদুলা ব্যর্থ হয়েছে সেই কাজে। বরাবরই নাকি মৃদুলা স্বার্থপরের মতো আচরণ করেছে। নিজের সন্তান, নিজের সংসার এসবকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরু দায়িত্ব অবহেলা করেছে। সেই কারণেই অর্ঘ্য আর ঝিলিক এই সংসারটাকে নিজের ভাবতে পারেনি। আসলে মৃদুলাই নিজের অধিকারটা ভাগ করে নেয়নি, সেই জন্যই ওরা অপমানিত বোধ করে আর আসে না। এসব নানান ধরনের পাঠ পড়াতে লাগলেন নিয়মিত। ধ্রুব শুনতে না চাইলেও জোর করে নানানভাবে মানসিকভাবে চাপ সৃষ্টি করতে লাগলেন ওর উপর। ধ্রুব যেন মেয়েদের সাথে থাকলেও জয়াদেবীর গাত্রদাহ হতো। উনি মুখের ওপর বলতেন, শুধু নিজের বউ বাচ্চা নিয়ে থাকবি তো চলে যা বাড়ি ছেড়ে, আমরা একাই বাঁচবো কি মরবো দেখে নেব। আরও নানান সাপ সাপান্ত, কিন্তু মৃদুলাকে কিছুই বলতেন না, বরং মিষ্টি করে কথা বলতেন ওর সাথে। এমন আচরণ করতেন যেন ওই সবচেয়ে আপন ওনার। অর্ঘ্য তিল তিল করে শেষ হয়ে যাচ্ছিল ভেতর থেকে। যে সংসারটার জন্য ও এত মরিয়া হয়ে বিয়ে করলো, সেখান থেকে এক বর্ণ সুখ পেল না। এখন বাবা হওয়ার সুখটুকু চায়, সেটাও পাচ্ছে না। সব মৃদুলার জন্য। যদি ও নাই ভালোবাসে অর্ঘ্যকে, তবে কেন আশকারা দিয়েছিল বারবার? কেন অর্ঘ্যকে বোঝানোর চেষ্টা করত যে ওর কিছু চাই অর্ঘ্যর কাছে? কাউকে ভালোবাসতে পারল না মৃদুলার জন্য। না, ঝিলিককে না, মৃদুলাকে। বর্তমান সময় পুলিশ আবার এসে হাজির বাড়িতে। শেখরবাবু বিরক্ত মুখে দরজা খুলে একপাশে সরে দাঁড়ালেন। ওরা ভেতরে এসে জয়াদেবীর সাথে কথা বলতে চাইল। তিন্নিও বাড়িতে এসেছে। দূর থেকে দেখছিল। পুলিশ ওকে দেখে সরাসরি জানতে চাইল ওর পরিচয়। তিন্নি নিজের ব্যাপারে সবটা বলল। তারপরে পুলিশ আবার শেখরবাবুকে তাড়া দিলেন। কি হলো? আপনাকে বললাম যে আপনার মিসেসকে ডাকুন, কিছু কথা আছে ওনার সাথে। ধ্রুব ঘর ছেড়ে বেরিয়ে এসে বলল, আমাকে বলুন কি বলবেন। মায়ের শরীরটা বিশেষ ভালো না, বেশ আঘাত পেয়েছেন এই ঘটনায়। পুলিশের বড় কর্তা ধ্রুবর একদম সামনে এসে একটা ওষুধের নাম দেখালো ফোনে। তারপরে জিজ্ঞেস করলো, এই ওষুধটা কি আপনার মা জয়াদেবী খান? আসলে ওনার ব্যবহার করার একটা ব্যাগে পাওয়া গেছে। ধ্রুব ভালো করে দেখে বলল, না, এই ওষুধটা আমার বাবাকে দিয়েছিলেন ডাক্তারবাবু। তাও খুব গম্ভীর পরিস্থিতি তৈরি হলে হসপিটালে নিয়ে যাওয়ার আগে টাকা দেওয়ার জন্য। কিন্তু তাতে কি হয়েছে? পুলিশের বড় কর্তাটি মৃদু হেসে বললেন, এই ওষুধের চিহ্ন আপনার মৃত স্ত্রী মৃদুলা দেবীর শরীরে পাওয়া গেছে। বলতে পারেন কেন উনি ওষুধটা খেতেন? ধ্রুব আকাশ থেকে পড়ল, বলল, মৃদুলা? ও কেন এই ওষুধ খেতে যাবে? বাবার ওষুধপত্রই দিত, অনেক সময় বাবা ভুলে গেলে। কিন্তু ও নিজে সেই ওষুধ কেন খাবে, তাও কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া? পুলিশের বড় কর্তা আবার বললেন, হ্যাঁ, সেটা আমাদেরও প্রশ্ন। কারণ ওনার আলমারিতে বা অন্য কোথাও কোনো প্রেসক্রিপশন আমরা পাইনি, যাতে করে উনি ওই ওষুধটা কেন খেয়েছেন সেটা জানতে পারা যায়। আবার অপর পাশে আপনার মায়ের ব্যাগে এই ওষুধটা থাকার কারণ, যদিও বা ধরে নিলাম উনি শেখরবাবুর স্বাস্থ্য নিয়ে সচেতন ছিলেন, তাই হাতের কাছে রাখতেন, তবে ব্যাগে কেন এলো ওষুধটা? ধ্রুব বেশ বিরক্ত হয়ে বলল, আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমার স্ত্রী মারা গেছে, দুটো বাচ্চাকে সামলানো মুশকিল হচ্ছে, বাড়িতে প্রত্যেকটা মানুষ দুর্বিষহ মানসিক যন্ত্রণায় আছে, আর আপনি কি না আমার মাকে নিয়ে এসব আবল তাবল বকছেন? পুলিশের বড় কর্তা বললেন, দেখুন, আপনার স্ত্রীর মৃত্যুটা স্বাভাবিক নয়, আর কে তার মৃত্যুর জন্য দায়ী সেটা খোঁজাই আমার কাজ, তাই সেটা আমাকে করতে দিন। একটু সহযোগিতা করুন। আপনিও নিশ্চয়ই চান আপনার স্ত্রীর মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তারা শাস্তি পাক। আমরা সেই চেষ্টাই করছি। ধ্রুব বলল, তাতে কি মৃদুলা ফেরত আসবে? আমরা আসলে ভীষণ বিধ্বস্ত, আপনারা এখন আসুন, বলে হাত জোর করে ওনাদের চলে যেতে অনুরোধ করল। ওনারা চলে গেলেন। পুলিশ চলে যেতেই তিন্নি নিজের ঘরে ঢুকে কাউকে ফোন লাগালো। গলাটা নামিয়ে খুব আস্তে আস্তে কথা বলতে লাগলো। দুই একটা কথা বলে ফোনটা রেখে দিয়ে চোখ বুজে মনে মনে ভাবতে লাগলো অর্ঘ্যর বিয়ের দিন কয়েক আগের ঘটনা। বাড়িতে ভীষণ ব্যস্ত সবাই। তিন্নি এর আগেও বেশ কয়েকবার সবার চোখে ধুলো দিয়ে সমরের সাথে ঘুরে বেরিয়েছে। এমনকি রাতের বেলা সবাই ঘুমানোর পরে বেরিয়ে ফিরেছে ভোর রাত্রে।
বাড়ির একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে রেখেছিল সবার অজান্তেই। সেদিন ও রাতের বেলা বেরোতে যাচ্ছিল, কিন্তু মৃদুলা ওকে দেখে ফেলে। চেঁচামেচি করেনি, কিন্তু ওকে বেরোতেও দেয়নি। সেদিন চাপে পড়ে সব কিছু মৃদুলাকে খুলে বলে তিন্নি। এমনকি এটাও জানায় যে সমরের সাথে বারে যায়, ড্রিঙ্ক করে, পার্টি করে। ওর আরও বন্ধুরা যায়, সমরকে ভালোবাসেও। ইতিমধ্যে বার কয়েক ইন্টিমেটও হয়েছে, কিন্তু সমর আর ও কোনো কমিটেড রিলেশনে নেই। শুনে তো মৃদুলা আকাশ থেকে পড়ে। ছেলেটির সাথে ঘোরাফেরা করে, এটুকু তো নিজেও জানতো, কিন্তু ব্যাপারটা যে এতদূর গড়িয়েছে সেটা বুঝতে পারিনি। মৃদুলা বলে, তুমি এরকম বোকামে কি করে করলে বলো তো? ছেলেটাকে কতটুকু চেনো, আর কতই বা বয়স তোমার? এত তাড়াহুড়ো করে এসবের কি কোনো দরকার ছিল? বিয়ে জিনিসটার কোনো মূল্য নেই। বাড়িতে জানাজানি হলে কি হবে ভেবে দেখেছো? তিন্নি মৃদুলার হাতে পায়ে পড়ে। অনুনয় বিনয় কান্নাকাটি করে মৃদুলাকে বাড়িতে জানাতে নিষেধ করে। মৃদুলা অনিচ্ছা সত্ত্বেও তিন্নির কথা রাখতে বাধ্য হয়। তবে এই সুযোগে তিন্নির থেকেও একটা প্রমিস আদায় করে যে কোনোভাবেই ছেলেটির সাথে শারীরিক সম্পর্ক করবে না। বিয়ের আগে এই ছেলেটির সাথে তো নয়ই, বা বরং অন্য কোনো ছেলের সাথেও না। তিন্নি সেই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে কথা দিতে বাধ্য হয়, কিন্তু মনে মনে অন্য পরিকল্পনা ছিল। আসলে আর কয়েক মাস পরেই এখানকার পড়া শেষ করে যাবার কথা বাইরে। সেখানে তো কেউ আটকাতে পারবে না, আর না তো কেউ এত খবরদারি করতে পারবে। তাই আর কথা বাড়ালো না। কিন্তু সমস্যা হলো অর্ঘ্যর বিয়ের মাস দুয়েকের মাথায়। মাঝের সময়টা মৃদুলা তিন্নিকে চোখে চোখে রাখত, প্রায় খুঁচিয়ে জিজ্ঞেস করত কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে। কিন্তু তার পরে পরেই নিজের গর্ভবতী হওয়ার কারণে আর বিশেষ নজর রাখতে পারেনি। তিন্নিও সেটার সম্পূর্ণ সুযোগ নিয়েছিল। সমর ছেলেটির চরিত্র মোটেও খুব একটা ভালো না। মেয়েদের মধ্যে যথেষ্ট প্রসিদ্ধ দেখতে, সুন্দর হওয়ার কারণে মেয়েরাও ওর একটু সঙ্গলাভের আশায় অনেক কিছুই করতে পারে। সেটার সুযোগ নিয়ে একাধিক মেয়ের সাথে একই সাথে শারীরিক সম্পর্ক রাখত। তিন্নি যে জানতো না তা নয়, কিন্তু একটা সময়ের পরে ব্যাপারটা আর মেনে নিতে পারছিল না। তাই নিজে থেকেই ওকে এড়িয়ে চলা শুরু করলো। এদিকে ছেলেটিও জানতো যে মৃদুলা ওদের ব্যাপারে সব জানতে পেরেছে, আর ওকে সমরের সাথে মেলামেশা করতে বারণ করেছে। তিন্নি প্রথম দিকে বৌদির কথা মেনে সরে আসলেও পরে নিজে থেকেই সরে আসতে চাইছিল। কিন্তু ছেলেটি ভাবলো যে মৃদুলার জন্যই ওদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। বার কয়েক মৃদুলাকে রাস্তায় দাঁড়িয়ে অপমান করে ও হুমকি দেয় ওর আর তিন্নির মাঝে না আসার জন্য। কিন্তু মৃদুলা এসব নিয়ে বাড়ির কারোর সাথেই কোনো আলোচনা করেনি, শুধু তিন্নি জানতো। মৃদুলা ওকেও চুপচাপ থাকতে বলেছিল, ভেবেছিল ব্যাপারটা থেমে যাবে কিছুদিন পরে সমরের মাথা ঠান্ডা হলে। কিন্তু সমরের মাথা ঠান্ডা হয়নি। তিন্নি যখন বাইরে পড়তে গেল, তারপরে একদিন বাড়ি এসে সবার সামনে মৃদুলাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে গেছিল। রাস্তায় 2-4 বার ফলো করে নানান রকমভাবে বিরক্ত করছিল। ধ্রুব বলেছিল পুলিশ স্টেশনে রিপোর্ট করার কথা, কিন্তু মৃদুলাই রাজি হয়নি। পরে স্থানীয় নেতাকে বলে ব্যাপারটা মিটমাট করা হয়েছিল। সমর আবার ওনার দলের হয়ে কাজ করে মাঝে মধ্যে। কিছুদিনের মধ্যে সমর খবর পেয়ে গেল তিন্নি কোথায় আছে। কলেজের নাম জানতে পেরে সেখানে পৌঁছে ঘাপটি মেরে অপেক্ষা করতে লাগলো কিছুদিন। তারপর যাতায়াতের পথে তিন্নিকে ফলো করে ওর ঠিকানা জেনে নিল। তখন তিন্নি আর ওর 2 বান্ধবী মিলে একটা ফ্ল্যাটে থাকতো। সমর দেখল একদিন তিন্নির 2 বান্ধবী বেরোলেও তিন্নি বেরোলো না। সেদিন ওর ফ্ল্যাটে গিয়ে জোর করে ওর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলো, আর হুমকি দিল যে কাউকে জানালে গোটা পরিবারের সবাইকে মেরে ফেলবে। এরপরেও বেশ কয়েকবার এরকম করে সমর। তারপরে তিন্নি বাধ্য হয়ে কলেজের হস্টেলে থাকতে শুরু করে। সেখানে সমরের পক্ষে যাওয়া আর সম্ভব হয়নি, ফলে আক্রোশটা মনের ভেতরে রয়ে গিয়েছিল। মৃদুলার মৃত্যুর তদন্তে নেমে পুলিশ সমরের ব্যাপারেও সবটা জানতে পারে, পাড়াপড়শিদের কাছ থেকে, আরও কিছুটা তিন্নির বন্ধু বান্ধবের কাছ থেকে। পুলিশের কাজ সব দিক বিচার করে ঠিকঠাক তদন্তের মাধ্যমে আসল খুনিকে শাস্তি প্রদান করার ব্যবস্থা করা। কিন্তু শুধু যেটুকু তথ্য প্রমাণ মিলেছে তাতে যে কাউকে খুনি হিসাবে দায়ী করা সম্ভব হচ্ছিল না। তাই পুলিশের বড়কর্তা একটা উপায় বার করলেন। উনি শেখর বাবুকে মৃদুলার খুনের দায়ে গ্রেফতার করে নিয়ে গেলেন। জয়া দেবী, ধ্রুব, অর্ঘ্য, তিন্নি সবাই পুলিশের হাতে পায়ে পড়ল ওনাকে ছেড়ে দেবার জন্য, কারণ উনি যথেষ্ট অসুস্থ। কিন্তু পুলিশ নাছোড়বান্দা, ওনাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়ে তবে ছাড়বে। 2 দিন পেরিয়ে গেল, কেস কোর্টে উঠল। যথাক্রমে বাদী ও বিবাদী পক্ষের উকিল জেরা শুরু করল। বিভিন্ন রকম জেরার মুখে একসময় নিজের সবটুকু মনের সাহস হারিয়ে ফেলে জয়া দেবী স্বীকার করলেন যে মাঝে মাঝে উনি নিজেই মৃদুলাকে চায়ের মধ্যে ওষুধ মিশিয়ে খাওয়াতেন। ওষুধের প্রতিক্রিয়া কি সেটা জানতেন না, তবে হয়তো তা মৃদুলাকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে সেটা জানতেন। উনি নিজের জন্য ফাঁসির শাস্তি ভিক্ষা করলেন। একে একে সবাইকে কাঠগড়ায় উঠতে হলো।
অর্ঘ্যকে প্রশ্ন করা হলে একের পরে এক মিথ্যে বলতে লাগলো। নিজের মিথ্যেগুলোকে ধামাচাপা দিতে বিভিন্ন রকম মিথ্যে অপবাদ দিল মৃদুলার নামে। কিন্তু কাজ হলো না। জয়াদেবী ভরা কোর্টে চেঁচিয়ে বললেন, তুই মেরেছিস মৃদুলাকে। অর্ঘ্য স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। তারপরে স্বীকার করল ওই ঘটনার আগের দিন মধ্যরাতে ও এসেছিল ও বাড়িতে। ও অনেকদিন ধরে চাইছিল তিস্তা বা তোরসার মধ্যে কাউকে নিজের মেয়ে হিসাবে মানুষ করতে। ঝিলিক মা হতে চাইছিল না। আর অর্ঘ্যর গভীর বিশ্বাস ছিল যে তিস্তা তোরসা ওর আর মৃদুলার অবৈধ সন্তান। এই নিয়ে মৃদুলার সাথে কথা কাটাকাটি হয়। মৃদুলা দুই সন্তানের কাউকেই আলাদা করে মানুষ হতে দেবে না, এটা ওর জেদ ছিল। আর ওরা ধ্রুবরই সন্তান তা নিয়েও নিশ্চিত ছিল ও। এই বিষয়ে অর্ঘ্যর সাথে ওর তর্কাতর্কি চলছিল বহুদিন ধরে। সেদিনও প্রস্তুতি নিয়েই এসেছিল মনে মনে। ও ভেবেছিল মৃদুলা মারা গেলে একা ধ্রুব ওদের মানুষ করতে পারবে না, সেক্ষেত্রে ও তিস্তা তোরসাকে বা দুজনকেই পেয়ে যাবে। তাই মৃদুলাকে প্রথমে অজ্ঞান করে পরে বালিশ চাপা দিয়ে মেরে ওকে ঘরে শুয়ে রেখে আসে অতি সন্তর্পণে। কেউ টের পায়নি। ঘটনার আকস্মিকতায় জজ সাহেব নিজেও অবাক হয়ে যান। কি বলবেন কিছুই খুঁজে পান না। শেষমেশ অর্ঘ্য আর জয়াদেবীর শাস্তি হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড হয়। তিস্তা তোরসাকে নিয়ে ধ্রুব নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসে। শেখরবাবু শেষ জীবনে এই আঘাতটা খুব একটা স্বাভাবিকভাবে নিতে পারেননি। বয়সের ভারে এমনিতেই অসুস্থ ছিলেন। এরপরেও আরও নানান সমস্যা আসে। তিন্নি নিজের পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করতে থাকে। জীবন নিজের গতিতে এগিয়ে চলে, পেছনে ফেলে রেখে যায় কিছু বিষাক্ত স্মৃতি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।